দেশের খবরে আপনাদের স্বাগত। আমি শুভ্র রয়েছি সঙ্গে। নজর রাখবো হেডলাইন্সে। দেশ জুড়ে এসআইআর এর ভাবনা, সম্ভবত 2 দফায় ভোটার তালিকা সংশোধন। দিল্লিতে আলোচনা, নির্বাচন কমিশনের বছরের শেষেই শুরু হতে পারে প্রথম দফার এসআইআর। বিহারে জট কাটল আইএনডিআইতে, আগামীকালই সম্ভবত প্রার্থী প্রত্যাহার আরজেডির। 8 আসনে শরিকদের সঙ্গে লড়াই, বৈঠকে অশোক গেহলট, লালু প্রসাদ যাদব। হালাল মাংস নিষিদ্ধ উত্তরপ্রদেশে, ঘোষণা যোগী আদিত্যনাথের। সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া, প্রতিবাদ মুসলিম সংগঠনগুলোর। অসমেও মুসলিমদের বিরুদ্ধে 2টি বিতর্কিত বিল আনছে সরকার। আরএসএস কেন নথিভুক্ত নয়, প্রশ্ন তুলল কংগ্রেস। ইডি সিবিআই এর হানা দাবি, নাম নথিভুক্ত না করেও কিভাবে কোটি কোটি টাকা হিন্দুত্ববাদী সংগঠনে, প্রশ্ন প্রিয়াঙ্ক খার্গের। আজকে বিস্তারিত খবরে। দেশ জুড়ে এবার 2 দফায় এসআইআর হতে পারে। আজ দিল্লিতে বৈঠকের পর তেমনই ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। সম্ভবত এবছরের শেষে প্রথম দফার এসআইআর হবে, আগামী বছর মাঝামাঝিতে দ্বিতীয় দফার এসআইআর হবে। আজ বিভিন্ন রাজ্যে সিইওদের নিয়ে বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন। দেশ জুড়ে সম্ভবত 2 দফায় এসআইআর হবে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর। এবছরের শেষে প্রথম দফার এসআইআর হতে পারে, দ্বিতীয় দফার এসআইআর হবে আগামী বছরের মাঝামাঝি সময়। আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক হয় দেশের বিভিন্ন রাজ্যের নির্বাচন আধিকারিকদের। সেখানে বিভিন্ন রাজ্যের পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হয়। বিভিন্ন রাজ্যে বর্ষা, কৃষিকাজ, স্কুল কলেজের পরীক্ষা নিয়ে জানতে চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মামলা ওঠার পর বিচারপতি সূর্যকান্ত আর বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কেন একসঙ্গে দেশে এসআইআর হবে না। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন, দ্রুত বিএলএ, বিএলও, ইআরও, এইআরওদের প্রশিক্ষণ দিতে হবে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রশিক্ষণ শেষ করতে হবে। বিহারে এসআইআর এর পর বিতর্ক তৈরি হয়, এখনও এ নিয়ে মামলা চলছে। 4 নভেম্বর ফের শুনানি রয়েছে বিহারে এসআইআর মামলায়, সেদিকে নজর রাখছে জাতীয় নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিহারে আইএনডিআইতে কাটতে চলেছে জট। আগামীকাল 8 আসনে প্রার্থী প্রত্যাহার করে নেবে আরজেডি। অশোক গেহলটের সঙ্গে লালু প্রসাদ যাদবের বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে। বিহারে জট কাটাতে লালু প্রসাদ যাদবের কাছে গিয়েছিলেন কংগ্রেস নেতা ও রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। দীর্ঘ আলোচনার পর জট কাটতে চলেছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা অশোক গেহলট আর আরজেডি নেতা তেজস্বী যাদব। আজ সকালেই তিনি পৌঁছে যান বিহারে। তারপর দীর্ঘ আলোচনা হয় নীতিশ কুমারের সঙ্গে। সন্ধ্যাবেলায় তেজস্বী যাদব আর গেহলট জানিয়ে দেন, আগামীকালের মধ্যেই জট কাটবে। কংগ্রেসের সঙ্গে 5টা আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছিল আরজেডি আর সিপিআইএমএল এর। কংগ্রেসের সঙ্গে 5টা আসন নিয়ে দ্বন্দ্ব ছিল আর সিপিআইএমএল এর সঙ্গে 3টে আসন নিয়ে দ্বন্দ্ব ছিল আরজেডির। এখন সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত আসনে কংগ্রেস ও সিপিআইএমএল এর বিরুদ্ধে আরজেডি প্রার্থী দিয়েছিল তা প্রত্যাহার করা হবে। আজ তেজস্বী যাদব ঘোষণা করেছেন, আইএনডিআইএ জোট ক্ষমতা এলে জীবিকা দিদিদের 3000 টাকা করে দেওয়া হবে। বিহারে এখন 2 লক্ষ জীবিকা দিদি রয়েছেন। তেজস্বী বলেন, বিহারে সরকারি দপ্তরে অস্থায়ী কর্মীদের স্থায়ী করা হবে। हम लोगों ने निर्णय लिया है कि जितनी जीविका सीएम दीदियां हैं यानी कम्युनिटी मोबिलाइजर्स हैं, उन सभी सीएम दीदियों को स्थायी कर उन्हें सरकारी कर्मचारी का दर्जा देकर उनके वेतन को 30,000 प्रति माह हम लोग करेंगे। তেজস্বীর এই ঘোষণার পর বিজেপি পাল্টা নিশানা করে বলেছে, আরজেডি নেতা যা বলেছেন তা দিবা স্বপ্ন মাত্র। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। আরএসএস সোসাইটি অ্যাক্ট নিয়ে নাম নথিভুক্ত করেনি এত বছরেও, তা সত্ত্বেও তারা কিভাবে কোটি কোটি টাকা আদায় করছে তা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। ইডি সিবিআই কেন হানা দিচ্ছে না তা জানতে চেয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে। তিনি বলেছেন, কর ফাঁকি দিচ্ছে আরএসএস। আরএসএস কোনো নথিভুক্ত সংগঠন নয়, তাহলে তারা টাকা পাচ্ছে কোথা থেকে, প্রশ্ন তুলল কংগ্রেস। কর্ণাটকের বর্ষিয়ান কংগ্রেস নেতা বিকে হরিপ্রসাদ আর মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে প্রশ্ন তুলেছেন, কেন এত কালো টাকা সত্ত্বেও আরএসএস এর দপ্তরে ইডি সিবিআই হানা দিচ্ছে না? কাদের জন্য ওই টাকা খরচ করা হচ্ছে, কাদের জন্য আরএসএস টাকা খরচ করছে তা জানাতে হবে মোহন ভাগবতের দলকে। প্রিয়াঙ্ক বলেন, 700 কোটি টাকা দিয়ে আরএসএস নিজেদের বিল্ডিং তৈরি করেছে। যদি তারা মনে করে তারা আইনিভাবে এই টাকা পেয়েছে, তাহলে তাদের নাম কেন সরকারি দপ্তরে নথিভুক্ত করা হচ্ছে না? এনজিও অ্যাক্ট অনুযায়ী তাদের নাম নথিভুক্তকরণের প্রয়োজন। সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে নাম নথিভুক্ত থাকলে কর দিতে হবে, সেই কর কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মল্লিকার্জুন খাড়গের পুত্র। তিনি বলেছেন, একটা নথিভুক্ত না হওয়া সংস্থা বছরের পর বছর কিভাবে টাকা তুলে যাচ্ছে, কোথা থেকে টাকা তুলছে তা প্রকাশ্যে আসা প্রয়োজন। কংগ্রেস নেতারা বলেছেন, তাদের দল এমনকি বিজেপি নির্বাচন কমিশনের নথিভুক্ত দল। আরএসএস এর নাম কোথায় নথিভুক্ত করা হয়েছে? বিজেপি নেতারা অবশ্য বলেছেন, প্রত্যেক ব্যক্তি ও সংগঠনের অধিকার রয়েছে গণতন্ত্র মেনে কাজ করার। আরএসএস একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তারা ধর্মীয়,
সামাজিক শিক্ষা ও সংস্কৃতিতে কাজ করে চলে। সব সংস্থার নাম নথিভুক্ত করতে হবে। এটা কংগ্রেসকে কে পরামর্শ দিল? কয়েকদিন আগে কর্ণাটকে প্রকাশ্য সভায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আরএসএস এর কাজকর্মে। এরপরই কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয় এই হিন্দুত্ববাদী সংগঠন। কংগ্রেস বলেছে, ইডি সিবিআই তদন্ত হলে পরিষ্কার বোঝা যাবে কত টাকা বেআইনিভাবে আয় করেছে আরএসএস। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। উত্তরপ্রদেশে মুসলিমদের হালাল মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করলেন যোগী আদিত্যনাথ। এই নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে মুসলিম সংগঠনগুলো। তাদের দাবি, হাতে মারার চেষ্টা করা হচ্ছে মুসলিমদের কাছ থেকে হালাল মাংসও কিনবেন না। রাজ্য সরকার তা নিষিদ্ধ ঘোষণা করেছে, বললেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, মাংস বিক্রি করে যে টাকা আসছে সেই টাকা সন্ত্রাসবাদী কাজকর্মে ব্যবহার করা হচ্ছে, এমনকি ধর্মান্তর করা হচ্ছে আর লাভ জিহাদ ব্যবহার করা হচ্ছে। साबुन का भी हलाल, कपड़े का भी हलाल, दिया सिलाई का भी हलाल। मैंने कहा भी देखो नहीं एक षड्यंत्र है भाई। सारा का सारा पैसा आतंकवाद के लिए, लव जिहाद के लिए और धर्मांतरण में दुरुपयोग होता है। आप जब कोई सामान खरीदते हैं तो सामान खरीदते समय एक चीज जरूर देखिए, क्या उसमें हलाल सर्टिफिकेशन तो नहीं लिखा हुआ है। यानी हर वस्तु में हलाल सर्टिफिकेशन। हमने यूपी में बैन किया है। मुझे लगता है कि आज यूपी के, उत्तर प्रदेश के अंदर कोई उसको खरीदने का या कोई बेचने का दुस्साहस नहीं करेगा। लेकिन आप आश्चर्य करेंगे, साबुन का भी हलाल, कपड़े का भी हलाल, दिया सिलाई का भी हलाल। मैं बहुत चक था। एक अधिकारी बोला, साहब इसमें, मैंने कहा भी देखो नहीं एक षड्यंत्र है भाई। मैंने कहा माचिस तो झटका वाला है, आप एक झटके में लगाएंगे तो तभी आग जलेगा। आप हलाल करते रहेंगे तो कभी जलेगी नहीं वो माचिस। तो मैंने कहा इससे बड़ा झूठ क्या हो सकता है। आप सोचो, और हमने जब कार्रवाई प्रारंभ की, 25,000 करोड़ रुपए देश के अंदर हलाल सर्टिफिकेशन से होता है, और भारत सरकार की या राज्य सरकार की किसी भी एजेंसी ने उन्हें मान्यता नहीं दी है। इस सारा का सारा पैसा आतंकवाद के लिए, लव जिहाद के लिए और धर्मांतरण में दुरुपयोग होता है, और इसीलिए उत्तर प्रदेश ने इसके खिलाफ बड़ी कार्रवाई प्रारंभ की है। যোগী আদিত্যনাথের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বোরকা, হিজাব, বুলডোজার রাজনীতির পর এবার হালাল মাংস বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করল উত্তরপ্রদেশ সরকার। আরএসএস এর অনুষ্ঠানে তার এই মন্তব্যের পর উত্তরপ্রদেশের বিভিন্ন মুসলিম সংগঠন জানিয়েছে, এভাবে রুটি রুজি বন্ধ করার চেষ্টা হচ্ছে উত্তরপ্রদেশের মুসলিমদের। যোগী আদিত্যনাথ যেভাবে বুলডোজার চালাচ্ছেন তাতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আরো উৎসাহিত হচ্ছে। সমাজবাদী পার্টির তরফ থেকে বলা হয়েছে, পশ্চিম উত্তরপ্রদেশের মুসলিমরা এখন যোগী আদিত্যনাথের নিশানায়। শত শত বছর ধরে যারা উত্তরপ্রদেশে বসবাস করেছেন তারা এ ধরনের রাজনীতি কখনো দেখেননি। একই অবস্থা তৈরি হয়েছে অসমে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 2টি বিলের কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, লাভ জিহাদ ও বহু বিবাহ নিয়ে ঐতিহাসিক আইন আনছে অসম সরকার। আগামী মাসে এই বিল আনা হবে। এর ফলে বহু বিবাহ বন্ধ করা হবে। অসম বিধানসভা নির্বাচনের আগে তার লক্ষ্য মুসলিমরাই। সম্প্রতি বোরোল্যান্ড নির্বাচনে বিজেপির পরাজয় আর জুবিন গর্গের মৃত্যু নিয়ে চাপে রয়েছেন তিনি। গতকালই তিনি বলেছিলেন, আমি যদি পদত্যাগ করি তাহলে অসমের 50% বিক্ষোভ কমবে, আর গৌরব গগৈ যদি মুখ্যমন্ত্রী হন তাহলে আরো 50% বিক্ষোভ কমবে। তার এই মন্তব্যের পর বিরোধীরা জানিয়েছে, জুবিন গর্গের মৃত্যু নিয়ে যেভাবে অসমের যুব সম্প্রদায় রাস্তায় নেমেছেন তাতে চাপে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। সরফরাজ খানের নাম কেন বাদ পড়লো ভারতীয় ক্রিকেট দলের এই টিম থেকে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো। বিভিন্ন সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, নামের শেষে খান রয়েছে বলেই বাদ পড়েছেন সরফরাজ। পারফরম্যান্স দেখে বিচার করা হয়নি। নামের পরে খান ছিল বলে ভারতের এ দল থেকে বাদ পড়েছেন সরফরাজ খান। অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী শামা মোহাম্মদ। তিনি বলেছেন, সরফরাজের নামের পরে খান রয়েছে, মুসলিম বলেই তিনি ভারতীয় দলে জায়গা পেলেন না। ভারতের ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরকেও নিশানা করেছেন তিনি। শামা জানিয়েছেন, গম্ভীরের রাজনৈতিক পরিচয় সবাই জানে। সরফরাজ যে এই দলে জায়গা পাবেন না তাতে আর অবাক হবার কি আছে। এর আগেই সরফরাজ খান ভারতীয় দল থেকে বাদ পড়ার সময় শামা মোহাম্মদ তার পাশে দাঁড়িয়েছিলেন। ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে নিজের অভিষেক টেস্টে 2টো ইনিংসেই হাফ সেঞ্চুরি করার পরও বাদ পড়তে হয়েছিল সরফরাজকে। ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলে ভারতীয় দলে জায়গা হচ্ছে না মুম্বাইয়ের এই ক্রিকেটারের। সরফরাজকে কেন্দ্র করে বিজেপি যে ভারতীয় ক্রিকেটের মধ্যেও সাম্প্রদায়িক রাজনীতির বিষ ছড়াতে চাইছে তা বোঝাতে চেয়েছেন কংগ্রেস নেত্রী। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, শামা মোহাম্মদ যা বলেছেন তা একেবারেই ঠিক নয়। বিজেপির তরফ থেকে বলা হয়েছে, সরফরাজকে নিয়ে সাম্প্রদায়িক তাস খেলতে চাইছেন শামা। তাদের বক্তব্য, যদি মুসলিম হওয়ার জন্য সরফরাজকে না নেওয়া হয়ে থাকে তাহলে মোহাম্মদ সিরাজকে কিভাবে দলে নেওয়া হলো। সরফরাজকে বাদ দেওয়া নিয়ে সরব হয়েছেন মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি ও তার পার্টির মুখপত্র ওয়ারিস পাঠান। পাঠান বলেছেন, একজন ক্রিকেটার যখন রান করে যাচ্ছেন তার মানে তার মধ্যে প্রতিভা রয়েছে। বিজেপি সেই প্রতিভা নষ্ট করতে চাইছে। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের এ দলের এই সিরিজ।
সেই সিরিজের স্কোয়াড ঘোষণায় সরফরাজের নাম না থাকায় নির্বাচকদের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও। এই সিদ্ধান্তকে তিনি প্রহসন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, সরফরাজকে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে সে কোথায় গিয়ে পারফর্ম করবে। আমি যদি নির্বাচন কমিটিতে থাকতাম তাহলে অবশ্যই সরফরাজের কথা ভাবতাম। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, প্রেস করুন বেল আইকন।